যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলে পাইতে পারো অমূল্য রতন। তা আপনারা হয়তো ভাবছেন এই গল্পের মধ্যে আবার কি অমূল্য রতন পাওয়া যেতে পারে এই গল্পের মোরাল শিক্ষা কি? তাহলে আসুন আমরা শুনে নিই কথার জাদুঘর বিমল মিত্রের লেখা উপন্যাস ছাইয়ের অষ্টম পর্বটি। হ্যাঁ, আরেকটি বিশেষ কথা, যারা গত পর্ব শুনেছেন তার পরের দুটো পেজ মিসিং। আমার কিচ্ছু করার নেই, আমি খুবই দুঃখিত। তাহলে সেই দুটো পেজের পর আমি শুরু করছি। আসুন শুনে নিই আজকের পর্বে কি আছে। সকালবেলা একবার পিয়ন আসে। রাস্তায় বাড়ির সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে রইলেন সদানন্দবাবু। এবার অনেক দিন সুরুচিদের কোনো চিঠি আসেনি। বনমালী বাবুর কাছ থেকে কিছু আগাম নিয়ে সেদিন পাঠিয়ে দিয়েছেন। সে টাকা পাওয়ারও রসিদ এসেছে। এবার অবশ্য সদানন্দবাবুরই চিঠি দেওয়ার কথা, কিন্তু তাদেরও তো বুদ্ধি করে চিঠি দিতে হয় একটা। সিংজি সদানন্দবাবুকে দেখে বেরিয়ে এলেন। বললে, মাস্টার সাহেব, ধোপা রোজ এসে এসে কদিন থেকে ফিরে যাচ্ছে। নিজের জামা কাপড়ের দিকে নজর পড়ল। ময়লাও হয়েছে বটে। সত্যি, এই পরে আর ভদ্রলোকদের কাছে যাওয়া যায় না। কাল দুপুরবেলা ধোপা আবার আসবে। সমস্ত জামা কাপড়গুলো দিতে হবে ধুতে। একটা সাবানও কিনে আনতে হবে। গেঞ্জিটা রুমালটা নিজের হাতে সাবান দিতে হবে। এখন থেকে তো নিজের হাতেই সব কাজ করতে হবে। অনেকদিন দাড়িও কামানো হয়নি। সেদিন অতুলবাবু বলছিলেন, আবার কি দাড়ি রাখতে শুরু করলেন নাকি মাস্টারমশাই? আয়নাতে মুখটা দেখে নিলেন সদানন্দবাবু। দেখে বুঝেছেন মুখে অনেক বড় বড় দাড়ি বেরিয়ে গেছে। চেহারার বেশ পরিবর্তন হয়ে গেছে। শরীরে যেন সেই আগেকার মতো আর সামর্থ্য নেই। সমস্ত দিন রাস্তায় রাস্তায় ঘুরে আগে ক্লান্তি আসতো না। এখন মনে হয় চুপ করে শুয়ে থাকলেই বেশ ভালো লাগে। রাস্তায় চলতে চলতে সিংজির কালকের কথাগুলো মনে পড়ল। বলিষ্ঠ বেহারি দারোয়ান, বাংলাদেশ থেকে এসেছে ভাগ্য অন্বেষণে, তবু ওদের দেশকে ভুলতে পারে না। সিংজির একটা মেয়ে আছে। সদানন্দবাবু একটা বেতের লাঠিও কিনে দিয়েছেন সিংজিকে। লাঠিটা বোধহয় আর কাজে লাগলো না। সিংজি বলে, ওদের দেশ নাকি স্বাধীন হয়ে গেছে। ওদের দেশওয়ালি লোকেরা এসে বলেছে সেখানে আর ইংরেজ রাজত্ব নেই। থানা পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, ট্রেনের লাইন উপড়ে ফেলেছে। সব কংগ্রেস রাজ হয়ে গেছে চারিদিকে। কদিন ধরে চারিদিক থেকে খবর আসছে গোলমালের। হাঙ্গামায় অনেক লোক প্রাণ হারিয়েছে। টেলিগ্রাফ টেলিফোনের লাইন সব বন্ধ, তার কেটে দিয়েছে। ট্রেন চলাচলও বন্ধ হয়েছে। খবরের কাগজে সব কিছু ছাপে না, ওই মুখে মুখে অনেক গুজব চলছে। বাড়ির দেওয়ালে দেওয়ালে আলকাতরা দিয়ে কারা সব কত কি লিখেও রেখে দিয়েছে। ছোট ছোট হ্যান্ডবিল, পাম্পলেট এসব বিলি হতে শুরু হয়েছে গোপনে। সেদিন একখানা পাম্পলেট দেখেছিল সদানন্দবাবু। অতুলবাবুর মেসে শ্রীপতি এনেছিল। পড়লে গায়ে রক্ত হিম হয়ে আসে। লাল কালিতে ছাপা, রক্তের স্বাক্ষর। তাতে ছিল বেহার ফন্টের কাহিনী। কতগুলো ওদের ফন্ট, কি বা ওদের প্রোগ্রাম। সদানন্দবাবুর ভয় করে। এ কি সেই গৌরদাসে দলের কাজ? কে জানে কোথায় ছিল এতদিন এই শক্তি। কিন্তু সত্যি সত্যি যদি কলকাতায় ওইরকম শুরু হয়ে যায়, যদি চক্রধরপুরের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়, তাহলে সুরুচিরা আসবে কেমন করে? আর তাছাড়া ট্রেনই যদি না চলে, খবরই বা পাবেন কি করে? চিঠিও তো আসতে পারবে না। তিনি রইলেন এক জায়গায়, আর তারা সবাই রইল আরেক জায়গায়। কেউই কারোর খবর জানতে পারবে না। মেস থেকে সকাল সকাল খেয়ে নিয়ে সেক্রেটারির সঙ্গে দেখা করতে হবে। এখনও স্কুলের কয়েক মাসের মাইনে বাকি পড়ে আছে। অতুলবাবু বললেন, আজ যে এত সকাল সকাল খেতে বসে গেছেন মাস্টারমশাই? ঢালা লম্বা রোয়াক, একসঙ্গে 14-15 জন খেতে বসা যায়। ভূপতিবাবু কলতলায় স্নান করতে করতে গামছা কাচ্ছিলেন। মুখ ফিরিয়ে বললেন, এ কি, খেতে বসে গেছেন নাকি? এ হে, বড্ড মিস করলেন। আজ যে মাংস হচ্ছে মাস্টারমশাই।
সদানন্দবাবু বললেন, তা হোক, আমার দেরি হয়ে যাবে। অতুলবাবু বললেন, কমাস থেকে সবাই বলছে অনেকদিন মাংস হয়নি, তাই রবিবার দেখে মাংস আনলুম। সদানন্দবাবু নির্লিপ্তভাবে বললেন, বেশ করেছেন, সে ভালোই করেছেন। অতুলবাবু ভাতের থালার দিকে দৃষ্টি রেখে বললেন, চালগুলো কেমন খাচ্ছেন মাস্টারমশাই? বড় মোটা না? ওই চালই 8.5 টাকা করে নিলে। সদানন্দবাবু বললেন, সেদিন ট্রামে এক ভদ্রলোক বলছিলেন এবার চালের দাম 12 টাকা পর্যন্ত উঠবে, দেখবেন। অতুলবাবু বললেন, তা আশ্চর্যের কিছুই নয়, কিন্তু বাইরে যা ঘটছে তাতে প্রাণ বাঁচলে তবে বুঝি। ইউপি, বিহার আর মেদিনীপুরে কি হচ্ছে শুনেছেন? এতক্ষণে মুখ তুললেন সদানন্দবাবু, বললেন, নতুন কিছু শুনেছেন নাকি? অতুলবাবু বললেন, আরে আমাদের অফিসের এক ছোকরা, ওইদিকেই দেশ, তা যা শুনলুম তার কাছে তা যদি সত্যি হয় তাহলে তো ভয়েরই কথা মশায়। সোলজার ডেকেছিল ভলেন্টিয়ারদের ওপর গুলি করবার জন্যে, সোলজাররা রাজি হয়নি, তা শেষে নাকি গুর্খা নিয়ে এসে ওই একটা রেলের স্টেশন নাকি আজ 10 দিন ধরে পুড়ছে। ম্যাজিস্ট্রেটকে হাতকড়া দিয়ে জেলে পুড়ে রেখেছে, আর তার চেয়ারে বসেছে একজন কংগ্রেসওয়ালা। সদানন্দবাবু উঁচু হয়ে পিঁড়ির ওপর উঠলেন, বললেন, বলেন কি? আর কি বলবো, এইসব কথা কি আর খবরের কাগজে বেরোবে? কিন্তু গান্ধীকে সদল বলে জেলে পুড়ে কোথায় যে রেখেছে কেউই টের পাচ্ছে না। এই সময় আবার সুভাষ বোস কী করছে কোথায় কে জানে। ভূপতিবাবু ওইদিকে কলঘর থেকে চিৎকার করে উঠলেন, আরে মাংস কদ্দূর হলো ঠাকুর? খানিক পরে অতুলবাবু বললেন, আসতে মাস থেকে চার্জ একটু বেশি পড়বে মাস্টারমশাই। চালের দাম বেড়ে গেল, আর ঘি, চিনি সবই বাড়তে শুরু করেছে। শেষ পর্যন্ত যে কি হবে। মেজবাড়ি থেকে বেরিয়ে সদানন্দবাবু সে কথাই ভাবছিলেন। শেষ পর্যন্ত যে কি হবে। দেশে স্বাধীনতা আসছে, ইংরেজদের তাড়িয়ে দিতে হবে। সমস্যা সংকুল জীবন। মেসের ফুডিং চার্জ বাড়বে, চক্রধরপুরের ট্রেন বন্ধ হয়ে যাবে, কোর্ট, থানা, পুলিশ কিছুই নেই। ভাবতেও যেন কেমন লাগে। একদিন কয়েক ঘন্টার জন্য ইলেকট্রিক আলো নিভে গেলে কত অসুবিধে হয়। আর ওই অরাজক অবস্থার কথা ভাবতে কেমন যেন ভয় লাগে সদানন্দবাবুর। তার মনে হয় স্বাধীনতা আসুক, কিন্তু তার জন্য রক্তপাত কি অনিবার্য? সংসার, পরিবার সমস্ত নিয়ে কোথায় বা থাকবেন তিনি? হয়তোবা খেতেই পাবেন না কয়েকদিন। সিংজি বেহারি মানুষ, ওদের দেশ স্বাধীন হয়ে গেছে। কথা বলার ভঙ্গিতে কত গর্ব ফুটে ওঠে। স্কুলের সেক্রেটারির বাড়ি গিয়ে আর দেখা হলো না। রবিবারেও অফিসে গেছেন। কেরানিকুল চূড়োমণি। সাধারণ কেরানিরা ছুটিতে অফিসে না গেলেও চলবে, কিন্তু তার না গেলে চলবে না। তা এতদূর যখন এলেন তখন স্কুলটা দেখে গেলে হয়। জলখাবার ঘরের কাছে একটা অশ্বত্থ গাছ প্রতিষ্ঠা করেছিলেন। দারোয়ান সত্যনারায়ণকে রোজ জল দেবার কথা বলে দিয়েছিলেন। কত ছেলে ওই স্কুল থেকে তার হাত দিয়ে মানুষ হয়ে বেরিয়ে গিয়েছে। স্কুলের প্রত্যেকটি ঘর, প্রত্যেকটি বেঞ্চ, প্রতিটি ছাত্র কত আদরের, কত স্নেহের সামগ্রী। গেটের সামনে গিয়ে কিন্তু থেমে যেতে হলো। দুজন সামরিক পোশাক পরে পাহারা দিচ্ছে দরজা। সামনের সাইনবোর্ডটা দেখে বোঝা গেল স্কুলটা এআরপির অফিস হয়ে গেছে। সদানন্দবাবুকে ওরা কেউ চেনে না। ওখানে হয়তো ঢোকবারই অধিকার নেই আর। খাকি পোশাক পরা একটা ছেলে এগিয়ে এসে সামনে দাঁড়ালে। নমস্কার মাস্টারমশাই। অদ্ভুত পোশাক, মাথায় লোহার টুপি, কাঁধে ব্যাগ ঝুলছে, আর পায়ে বুট। অনেকক্ষণ পর চিনতে পারলেন, ক্লাস 9-এর ছেলে রঙ্গলাল। রঙ্গলাল ছেলেটি গরিব, কিন্তু লেখাপড়ায় খুব ভালো। বললেন, তুমিও এআরপি হয়ে গেছো নাকি? রঙ্গলাল বললে, হ্যাঁ স্যার। তা কত করে দেয়? জিজ্ঞেস করলেন সদানন্দবাবু। 30 টাকা আর ডিয়ারনেস অ্যালাউন্স, ওই সব মিলিয়ে। ছোট ছেলে রঙ্গলাল পোশাক পরিচ্ছদ পরে যেন খুব কৃতার্থ হয়েছে বলে মনে হলো। পিঠ চাপড়ে দিয়ে বললেন, বেশ বেশ,
কিন্তু মন থেকে যেন সায় পেলেন না। বিহারেও কি এরকম এআরপি হয়েছে? সেখানেও কি ছাত্রীরা লেখাপড়া ছেড়ে দিয়ে এআরপিতে ঢুকেছে? সারা ভারতবর্ষময় কত ছাত্রের লেখাপড়া নষ্ট হলো। ওরা সব সোনার ছেলে, ওরাই একদিন দেশের ভাগ্য নিয়ন্ত্রণ হবে। কোটি কোটি ভারতবাসীর ওরাই ভরসা। ওদের মুখের দিকে চেয়েই বসে আছে ভারতবর্ষ। এতগুলো বছর আর কি ওদের পূরণ হবে? ট্রামে উঠেছিলেন। ফেরার পথে কিছু ভিড় হয়েছিল। ফাঁকা দেখে সামনের সিটটাই বসেছিলেন। পকেট থেকে নোট বইটা বার করে লিখতে লাগলেন। সিপাহী বিপ্লবের ইতিহাস লিখতে শুরু করেছেন তিনি। 1857 খ্রিস্টাব্দের মে মাসে মিরটের সমস্ত ইংরেজকে হত্যা করে সিপাহীরা দিল্লির দিকে এগিয়ে চলল। বৃদ্ধ বাহাদুর শাহকে তারা ভারতের সম্রাট বলে ঘোষণা করল। কানপুরের নানা সাহেব নিজেকে পেশোয়া বলে প্রচার করলেন। লখনৌতে নিহত হলেন স্যার হেনরি লরেন্স। দাও দাও করে জ্বলে উঠল বন্যী। বিদ্রোহীদের নেতৃত্ব গ্রহণ করলেন তাতিয়া টোপিয়া ঝাঁসির রানী লক্ষ্মীবাই। সমস্ত ভারতবর্ষে সেই ইংরেজ বিদ্বেষ, সেই ভারত ছাড়ো রব চরম পরিণতি পেল 1858 সালের মধ্যভাগে। হঠাৎই চারিদিকে চিৎকারে সদানন্দবাবু সন্ত্রস্ত হয়ে উঠলেন। আগুন, আগুন! ট্রাম থেকে সবাই নেমে পড়েছেন। ট্রাম থেমে গেছে। ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে চারিদিক। কেমন যেন হতবুদ্ধি হয়ে গেলেন। এই আকস্মিক বিপদপাতের মধ্যে কি যে তার কর্তব্য যেন ভেবেই পেলেন না। নোট বই, পেন্সিল, সিল্কের চাদর সমস্ত নিয়ে যেন আড়ষ্ট হয়ে গেলেন। এ কি হলো? কলকাতাতেও শুরু হলো নাকি? ও মশাই, নেমে আসুন! বাইরে থেকে কে যেন চিৎকার করে উঠল। পুলিশ এসে গেছে চারিদিকে। ভিড়ের মধ্যে দাঁড়িয়ে নিঃসহায় সম্বলহীন মনে হলো নিজেকে। একান্তে সরে এলেন তিনি। তারপর যেন যন্ত্রচালিতের মতো চলতে লাগলেন নিজের আস্তানা লক্ষ্য করে। এখানেও শুরু হবে নাকি বিহারের মতো, মেদিনীপুরের মতো, 7টা জেলার মতো? কবেকার সেই যৌবনের দিনের অলক্ষিত স্বপ্ন, গৌরদাসের আজীবন সাধনার ফল। কিন্তু এখন যে বড় দেরি হয়ে গেছে। এত দেরিতে তো আজ সহ্য হবে না তার। এখন যে মন শান্তি চায়, সংগ্রামের সেই তেজ আর শরীরে নেই। মাথাটা গরম হয়ে গেছে। সদানন্দবাবু পকেট থেকে শিশিটা বার করলেন। তারপর একটু ঠান্ডা জল বাঁ হাতে তালুতে ঢেলে মাথায় থাপড়ে নিলেন। সিপাহী বিপ্লবের নতুন এক পরিচ্ছেদ বুঝি আবার রচনা হচ্ছে। এবার যদি আবার সিপাহী বিপ্লব হয়? শুধু একটা নয়, রাস্তায় আরও কয়েকটা ট্রাম পোড়া অবস্থায় পড়ে রয়েছে। ভিড় জমেছে জায়গায় জায়গায়। বৃহৎ পৃথিবীতে যে আগুন লেগেছে তারই কিছু টুকরো যেন কলকাতায় এসে পড়েছে। সেই আগুনের তুলনায় এ তো যৎসামান্য। এক জায়গায় অনেক লোকের ভিড়। সদানন্দবাবু ভিড় ঠেলে গিয়ে দেখলেন ভেতরে কিছু হচ্ছে কি না। একজনকে জিজ্ঞেস করলেন, ভেতরে কি হচ্ছে মশাই? লোকটি অবাক হয়ে চেয়ে দেখলেন সদানন্দবাবুর মুখের দিকে। তারপরে এক মুখ দাড়ি আর ময়লা জামাকাপড় দেখে হয়তো বা কৃপা হলো। বললেন, এখানে আর কি দেখছেন? দেখে আসুন নর্থ ক্যালকাটায়। সেখানে কি হয়েছে মশাই? কৌতূহলী সদানন্দবাবু আবার প্রশ্ন করলেন। কিন্তু সেই ভদ্রলোক বোধ হয় এমন অর্বাচীনের সঙ্গে কথা বলা যুক্তিযুক্ত বলে মনে করলেন না। খানিকক্ষণ এদিক ওদিক তাকিয়ে আবার সদানন্দবাবু ফিরে এলেন। পৃথিবীব্যাপী কি দুর্যোগটাই না শুরু হয়েছে। আজীবনের সমস্ত আদর্শবাদ ভেঙে চুরে খান খান হয়ে যাচ্ছে। রাস্তার ওপর দিয়ে একটা মিছিল চলেছে। কি যেন তারা চিৎকার করে বলছে। কাছে আসতে স্পষ্ট বোঝা গেল। মিছিলই বটে, কিন্তু ছোট মিছিল। জন কয়েক লাল ঝান্ডা নিয়ে স্লোগান বলতে বলতে চলছে। একজন চিৎকার করে বলছে, জাপানকে, আর সবাই শেষ করছে সমস্বরে, রুখতে হবে। এরা আবার কারা? কাদের এই বাণী? জাপানকে ভারতবর্ষে ঢুকতে দেওয়া হবে না, ঢুকতে আমরা দেব না, নইলে জাপান আমাদের উপর অত্যাচার করবে। ভালো কথা, কিন্তু যারা ঢুকে পড়েছে, ঢুকে যারা রয়েছে, তাদের রুখব কি করে? তাদের কি তাড়াবার চেষ্টা করব না?
সদানন্দবাবু বুঝতে পারলেন না ওই ট্রাম যারা পোড়াচ্ছে ওরাই বা কারা, আর এই মিছিলের দল এরাই বা কারা। বড়ই সমস্যা, চারিদিকে যেন সমস্যা বড় ঘোরালো হয়ে উঠেছে। জিনিসপত্রের দাম বাড়ছে, মেসের চার্জ বেড়ে যাবে, অতুলবাবু বলে দিয়েছেন। ওদিকে ট্রাম পোড়াচ্ছে, নর্থ ক্যালকাটায় নাকি আরও ভীষণ কাণ্ড, আর এদিক থেকে জাপানকে রুখতে হবে। সকলের ওপর জীবন নিয়ে ব্যতিব্যস্ত। বাড়ির সামনে ব্যাফল ওয়াল তুলছে, স্লিট রেঞ্জ খুঁড়ছে, বোমা পড়বে শহরে। কত দিকেই বা নজর দেওয়া যায়। বাড়ির সামনে আসতেই সিংজি বললে, বাসটা সাহেব, আপনার টেলিগ্রাম। টেলিগ্রাম? টেলিগ্রাম কেন? কে টেলিগ্রাম করতে যাবে? সুরুচিদের অবশ্য খবর পেয়েছেন, এবং এবার তো সদানন্দবাবুরই উত্তর দেবার পালা। কিন্তু বিপদ না হলে কি আর টেলিগ্রাম করে? খামটা ছিঁড়ে ফেললেন। দিদি পাঠিয়েছেন। গিরিবালা চক্রধরপুর থেকে জানিয়েছে মৃন্ময়ীর শরীরটা খারাপ, যদি সুবিধে হয় সদানন্দবাবু যেন চলে আসেন। সকাল থেকেই সমস্ত বিপদ একটার পর একটা আসতে শুরু হয়েছিল। তারপর এই টেলিগ্রাম যেন চরম একটা পরিণতির আকার দিলে। এখন কি করা যায়? কিছু টাকার দরকার। কিছু টাকাও তো সংগ্রহ করে নিয়ে যেতে হয়। কিন্তু এখান থেকে গেলে তার চলবে কি করে? অনেক ক্ষয়ক্ষতি সামনে মুখবাদ্যন করে দাঁড়িয়ে আছে। অসুখ তো মৃন্ময়ীর অমন হয়েই থাকে, কিন্তু এইবারের ব্যাধি যে তার অন্যরকম। বহুদিন পর আবার জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়ানো, আবার সেই আলো আঁধারের ষড়যন্ত্র, আবার সেই নতুন করে প্রাণ সঞ্চার, পৃথিবীর সেই আদিমতম সত্য উপলব্ধি। কিন্তু সদানন্দবাবু সেখানে গিয়েই বা কী করবেন? কাকেই বা চেনেন তিনি? কেন এমন হলো? যদি আবার সকলকে নিয়ে এখানে ফিরে আসতেই হয়, তখন আবার এই কলকাতায় সেই সবজি বাগানের বাড়িতে বাস করতে হবে নাকি? সদানন্দবাবু কিছু যেন ভেবে পেলেন না কি তার কর্তব্য। যদি যেতেই হয়, তবে কখন কেমন করে যাবেন সেটাও যেন তার অজ্ঞাত। সিংজি অবাক হয়ে দেখছিলেন সদানন্দবাবুর মুখের দিকে। বলে, বাবুজি, কিছু খারাপ খবর আছে? কিছু না, এই বলে সদানন্দবাবু ওপরে নিজের ছোট ঘরে উঠে গেলেন। জামা কাপড় কিছু আছে কিনা কে জানে, আর তাছাড়া কখন যে ট্রেন ছাড়ে তাও তো জানা নেই। তারপর ট্রাম বাসও সব বন্ধ। কেমন করে যাবেন হাওড়া স্টেশনে? সমস্ত বিশ্ব সংসার অন্ধকার হয়ে এলো তার চোখের সামনে। এই বিপদে কে যে তাকে সাহায্য করবে তার জানা নেই। বনমালীবাবুর কাছে এই সেদিন টাকা নিয়ে এসেছিলেন, সেখানে গিয়ে আর হাত পাতা যায় না। স্কুলের বাকি মাইনেটা যদি পাওয়া যেত। এদিকে অতুলবাবুকেও কিছু দিয়ে যেতে হবে। মেসের খাওয়াও প্রায় 1 মাসের অর্ধেক হয়ে গেছে। আধ মাসের দামটা মিটিয়ে দেওয়া যাওয়াটাই ভালো। কোনো কিছু যেন ঠিক করতে না পেরে সদানন্দবাবু সেই ছোট্ট ঘরের মেঝের ওপর বসে পড়লেন। যেন কোনো সমস্যার কোনো সমাধানই আর হবার নয়। তারপর নিতান্তই নিরুপায়ের মতো পকেট থেকে কাচের শিশিটা বার করলেন। তারপর চিৎকার করে ডাকলেন, সিংজি, ও সিংজি। খানিক পরে সিংজি এলো। সদানন্দবাবু বললেন, সিংজি, এই শিশিটাতে একটু জল ভরে আনতে পারো? ঠান্ডা জল। আর ওদিকে তখন পুলিশ ফাঁড়ি থেকে রাত্রিবেলা পেটা ঘড়িতে ঢং ঢং করে অনেকবার ঘণ্টা বেজে উঠল। পূজারার দোকানের চড়া পেট্রোম্যাক্স বাতিটা তখন নিভে গেছে। দূরে, অনেক দূরে পাহাড়ের ঢালু গায়ে আগুন ধরে গেছে। কুলেদের গ্রাম থেকে অস্পষ্ট মাদলের আওয়াজ ভেসে আসছে। চক্রধরপুর নিস্তব্ধ। কেবল 2-1টা নিশাচর পথচারী কুকুর রাত্রির জমাট অন্ধকারকে বিদীর্ণ করে চিৎকার করে ওঠে। প্রথমে অস্পষ্ট, নীলিমার পটভূমিকায় ক্লান্ত বাদুড়ের পক্ষ সঞ্চালনের মৃদু শব্দের মতো অস্পষ্ট। মনে হয় ভূমিকম্পের আগে পৃথিবীর নিম্নতম প্রান্তে যে অস্ফুষ্ট গুঞ্জন, যে অব্যক্ত আলোড়নের স্পন্দন ওঠে, এও খানিকটা তেমনি। খেয়ে দিয়ে প্রতি রাত্রের মতো সুরুচি শুয়েছিল এবং ঘুমিয়েও পড়েছিল। তারপর সেই ক্ষীণতম যন্ত্রণায় অনতি তীব্র আঘাতে ঘুমটা ভেঙে গেছে।
কে যেন তার ঘুমের সমুদ্রে হঠাৎ তরঙ্গের আন্দোলন তুলেছে। সুরুচি আস্তে আস্তে চোখ মেলল। ওই ঘরে শুয়ে আছে মা, আর এই ঘরে তার পাশেই গিরিবালা। অন্ধকার ঘর। সুরুচির ক্লান্ত শরীরের বহু বেদনার সমাবেশ। শরীরের মাংস অস্থি মজ্জা ভেদ করে একটা বোবা যন্ত্রণা মাথা কুটে মরছে। সে আসছে, সে আসছে। পদ্মলাল তৈরি ছিল। গিরিবালা তাকে ডাক্তারের কাছে পাঠিয়ে দিলেন। রিক্সা করে যাবে পদ্মলাল, আবার রিক্সা করেই ডাক্তারকে নিয়ে আসবে। গিরিবালা ওই ঘরে গিয়ে মৃন্ময়ীকে ডাকলেন, বউ, ও বউ। মৃন্ময়ী রোগকাতর অসুস্থ শরীর অজ্ঞাত আতঙ্কে এক ডাকে শিউরে উঠেছে। উঠে বসলেন মৃন্ময়ী। তার মনে পড়ল, বহু বছর আগে একদিন এমনই রাত্রে ঠিক এমনই সময় তার জীবনে এমনই এক বেদনার আলোড়ন উঠেছিল। মৃন্ময়ী বুঝতে পারলেন তার পরিচিত যন্ত্রণা। একে তিনি চেনেন। মৃন্ময়ী উঠলেন। গিরিবালা বললেন, ও বউ, তোমার অসুখ শরীর নিয়ে তুমি আর উঠো না। কিন্তু মৃন্ময়ী গিরিবালার কথা শুনলেন না। সুরুচির এই সন্ধি সময়ে মৃন্ময়ী কেমন করে বিছানায় শুয়ে থাকবেন? তারপর চক্রধরপুরের সেই ছোট একতলা বাড়িটির চারপাশে একটা দোদুল্যমান মুহূর্ত কালের অক্ষয় ভাণ্ডার থেকে খসে পড়ল। ডাক্তার এসে গেছেন। তা পদ্মলাল কাজের লোকই বটে। স্টোভ জ্বালার শোঁ শব্দ, উচ্চকিত ছায়ামূর্তি। অন্ধকারে কাঁপছে। ভীরু পাখির কলরব স্তব্ধ রাত্রির পচ্ছদপটে আশঙ্কার উদ্রেক করে। গুমোট আবহাওয়া। পৃথিবীতে কোথাও বুঝি বায়ু নেই, কিংবা নিঃশ্বাস বন্ধ করে প্রতীক্ষায় সমস্ত উদ্গ্রীব। কে জানে কাল সকালে সূর্যের পৃথিবী সুরুচির নাগাল পাবে কিনা। মৃন্ময়ীর অসুখের খবর জানিয়ে সদানন্দবাবুকে টেলিগ্রাম করা হয়েছিল। এখনো পর্যন্ত তার আসবার কোনো আভাস নেই। তা না এসেছেন ভালোই করেছেন। মৃন্ময়ী এখন বিপদ কাটিয়ে উঠেছেন, এখন অপেক্ষাকৃত সুস্থ। এই সময়ে তিনি যেন আবার না এসে পড়েন। কাল সকালে তাকে আসতে বারণ করে আরেকটা টেলিগ্রাম করে দিতে হবে। গরম জল, স্টোভ, পাখা, তুলো, ওষুধের তীব্র গন্ধ আর সেই অনন্তকালের ভাণ্ডার থেকে খসে পড়া একটি মুহূর্ত। শুরু হলো জীবনদ্বন্দ্ব। মৃত্যুর ওপার থেকে কানে এলো ক্ষীণ একটা কান্নার শব্দ। সেই কান্নার শব্দের সঙ্গে এলো গতি। ভ্রূণের অবয়বে রক্ত সঞ্চালন শুরু হলো প্রাণলীলা। আর সেই জীবনের সূত্রপাত হলো বুঝি কান্না দিয়েই। কান্না হয়তো জীবনেরই পূর্বাভাস। গিরিবালা শাঁখ বাজিয়ে দিলেন এক ফাঁকে। হয়তো এটা ওর অনধিকার প্রবেশ। তা হোক। তবুও গিরিবালার মনে হলো জীবনের সম্মান না দেখালে যেন মহা অপরাধ। যে আগন্তুক নিঃসহায় তাকে অভ্যর্থনা করতে দোষ কি? মৃন্ময়ী তবু নিজের অসুস্থ শরীর নিয়ে নিশ্চিন্ত হয়ে থাকতে পারলেন না। এখনই তো বিপদ। রক্তের সমুদ্রে জোয়ার এসেছে। আগুনের উত্তাপে বেদনার উপশম করতে হবে। অন্ধকারের গর্ভ থেকে যে বাইরে এসেছে হঠাৎ, বাইরের আবহাওয়ায় তার ঠান্ডা লাগতে পারে। মৃন্ময়ীর হঠাৎ হাসি এলো, ক্ষীণ, দুর্বল, প্রাণহীন হাসি। তার মনে হলো যার বাজবাড়ি অধিকার নেই তার জন্য এত প্রাণান্তকর চেষ্টা। সমস্ত রাত্রির ক্লান্তি জমে জমে ভোরবেলা কখন যে ঘুমের বন্যায় সব ভেসে গেছে কেউই জানতে পারেননি। সমস্ত রাত গিরিবালা সুরুচির পাশেই জেগে বসেছিলেন। এক টানা পাহারা দিয়েছেন। বড় সাবধান হতে হয় এই সময়। ঘুমের অবহেলায় অনেক ক্ষতি, অনেক ক্ষয় অজ্ঞাতেই ঘটে যায়। আর মৃন্ময়ী, তাকে বারবার গিরিবালা বিশ্রাম নিতে বলেছেন, ওই ঘরে গিয়ে শুতে বলেছেন। কিন্তু তার কি আজ শোবার সময়? বারবার তিনি নিজে উঠে ঘড়ি দেখছেন, আবার অকারণে গিয়ে গরম জল চড়িয়ে দিয়েছেন। তারপর যখন কোনো কাজ নেই খোলা বারান্দায় গিয়ে দাঁড়িয়েছেন আকাশের দিকে চেয়ে। সেখানে অসংখ্য তারার ভিড়। আর তাছাড়াও তার মনের মধ্যে আজ ঝড় উঠেছে। এরপর কি হবে?
এইখানে এই অপরিচিত পরিবেশটুনিতে না হয় নির্বিবাদেই সমস্ত বিপদ কাটল, না হয় নিশ্চিন্ত হওয়া গেল এখনকার মতো। কিন্তু পরে কলকাতার বৃহত্তর সমাজে, সেখানে একদিন তো আবার ফিরে যেতে হবে। ভোরবেলা ডাক্তার রিকশায় উঠে বসল। গিরিবালা আগেই গুনে গুনে 50টা টাকা দিয়ে দিয়েছেন। এই অপরিচিত দেশে কে বা এমন করে? টাকা দিয়ে কি আর পরোপকার পাওয়া যায়? পদ্মলালও সঙ্গে গেল, সে ওষুধ নিয়ে আসবে। ডাক্তার অভয় দিয়ে গেছে, ভয়ের সব লক্ষণই দূর হয়েছে। এখন শুধু বিশ্রাম, সেবা, খাওয়া আর ঘুম। সকালবেলা ওই হট্টগোলের মধ্যে গিরিবালা সদানন্দকে টেলিগ্রাম পাঠিয়ে দিলেন, এখন মৃন্ময়ী ভালো আছে, এখন সদানন্দের খরচপত্র করে এখানে আসবার দরকার নেই। সত্যি তো, এই বিপর্যয়ের মধ্যে তিনি এসে পড়লে সে তো আবার আরেক কাণ্ড। যখন সমস্ত শান্ত হয়ে গেছে, চুপি চুপি ঘরে ঢুকলেন মৃন্ময়ী। সুরুচি ক্লান্তিতে ঘুমিয়ে আচ্ছন্ন। গিরিবালা পাশেই বসে আছেন। কাল প্রথম রাত থেকে দুজনেরই ঘুম নেই। আর একটা কম্বলে জড়ানো একটা মাংসপিণ্ড, অতটুকু। কিন্তু ভালো করে নজর দিয়ে দেখলে বোঝা যায় বড় বড় চোখ দুটো, সাদা ধবধবে গায়ের রং। এখনো স্পষ্ট কিছু বোঝা যায় না, কিন্তু মনে হয় যেন মুখ চোখের আকার সবই সুরুচির মতো। মৃন্ময়ী অনেকক্ষণ ধরে চেয়ে রইলেন। হঠাৎই যেন তার বুকের মধ্যে আবার সেই ব্যথাটা শুরু হলো, সেই আগেকার ব্যথা। এতদিন প্রায় ভালো হয়ে উঠেছিলেন। মনে হলো আজ যেন দাঁড়িয়ে থাকতে পারছেন না। বেশ ছিলেন, হঠাৎ হয়তো কাল সমস্ত রাত জাগার জন্য অসুখটা বেড়ে উঠেছে। মাথাটা ঘুরতে লাগলো, আরেকটু হলেই পড়ে যেতেন। মৃন্ময়ী আর্তনাদ করে উঠলেন, দিদি, ও দিদি। গিরিবালা মৃন্ময়ীর দিকে চাইতেই অবস্থা থেকে সন্ত্রস্ত হয়ে উঠেছেন। কি হলো বউ, কি হলো? কিন্তু মৃন্ময়ী ততক্ষণে মাটিতে বসে পড়েছেন, আর তিনি যেন পারছেন না। বুকের ওপর কে যেন ভারী পাথর চাপিয়ে দিয়েছে। আবার তার সেই অসুখটা হলো বুঝি। আর ওদিকে মেশে তখন সারা গায়ে কাপড়ের খুঁট জড়িয়ে বসে গড়গড়া টানছিলেন অতুলবাবু। ভারী কি গোলগাল মানুষটি। সদানন্দবাবুকে আসতে দেখে অবাক হয়ে গেলেন। বললেন, এ কি মাস্টারমশাই, এখনও কলকাতায় আছেন? কাল যে চক্রধরপুর যাবার কথা ছিল। দেখেই বোঝা গেল সদ্য এক চক্র ঘুরে এসেছেন। সিঁড়ির উপরেই সদানন্দবাবু বসে পড়লেন। বললেন, যাওয়া হলো না অতুলবাবু। যাব বলেই ঠিক ছিল, কিন্তু শেষ পর্যন্ত আর হয়ে উঠল না। অতুলবাবু এক মুখ ধোঁয়া ছেড়ে হাসলেন। অর্থাৎ যাওয়া যে হবে না সেটা তিনি আগে থেকেই জানতেন। অথচ চক্রধরপুর যাবেন বলে কাল অনেক চেষ্টার পর দাঁড়ি কামানো হয়েছিল। সামান্য দু একটা কেনাকাটাও করেছিলেন। অতুলবাবু বললেন, এক কাজ করুন, টিকিটটা আজ হাওড়া রোডের বুকিং অফিস থেকে কিনে আনুন, তাহলে যদি আপনার যাওয়া হয়। সদানন্দবাবু খানিকক্ষণ ভাবলেন। তা ভাবনা কি তার একটা? যেতে তো হবেই। একটু সুসংবাদ এই যে এই কিছুদিন আগে সেখানকার খবরটা পেয়েছেন। যাওয়া তো তার খুবই ইচ্ছে। সেই জন্য কাল বনমালীবাবুর কাছে গিয়েছিলেন। আর তাছাড়াও বইটাও এখনও শেষ হয়নি। সিপাহী বিপ্লবের মূল কারণ আর তার বিস্তারের পেছনে যে রাজনৈতিক, সামাজিক আর তৎকালীন অর্থনৈতিক কারণগুলো ছিল, তার একটা বিস্তারিত আলোচনা করতে হবে। আর শুধুই কি তাই, এই মাসে দত্তমশাইকে বাকি ভাড়াটাও দেয়া হয়নি। অবশ্য দত্তমশাই নেবেন নাই বলেছিলেন, কিন্তু প্রত্যেক মাসে নিচ্ছেনও। অতুলবাবু বললেন, এদিকে এক কাণ্ড শুনেছেন? সদানন্দবাবু কিছুই শোনেননি। বললেন, কি কাণ্ড? অতুলবাবু বললেন, আরে পাশের বাড়ির দেবেশবাবুকে চেনেন তো? ওই দেবেশ চাটুর্যে কোন মার্চেন্ট অফিসে চাকরি করেন। সদানন্দবাবু চিনতে পারলেন। পাড়ায় চলতে ফিরতে দেখা হয়ে যায়। অল্প বয়স, মাথার চুল কিছু পেকে গেছে, বেশ গম্ভীর চালের মানুষ, রামকৃষ্ণ মঠের একজন পাণ্ডা। অতুলবাবু বললেন, আরে সেই দেবেশবাবুর মেয়ের কাণ্ড। সাধে কি আর বলি মশাই,
আমরা পাড়ার সবাই যাই অফিস আদালতে, উনিও যান, আর দুপুরবেলা যে যার কাজে ব্যস্ত। কি আর বাড়িতে থাকে মশাই? আর তাছাড়া পাড়ায় পাড়ায় এআরপি হয়েছে। আগে তবু ছেলে ছোকরারা বেকার থাকতো, আজকাল যুদ্ধের হেড়িকে কেউ তো আর বসে নেই, সবাই চাকরি করছে। পাড়ায় পাড়ায় এআরপির দল পাড়া গুলজার করে আড্ডা দেয়, আর চাকরি করাও হয়। বসে বসে পয়সাও উপায় হচ্ছে। যাই হোক, এই ধরুন বিড়ি সিগারেটটা, তারপর বায়োস্কোপ দেখাটা বেশ নির্বিবাদেই চলছে। তার মধ্যেই এই বলে অতুলবাবু গড়গড়ায় টান দিলেন। সদানন্দবাবু বললেন, তাহলে কি দেবেশবাবুর মেয়েও এআরপিতে যোগ দিয়েছে নাকি? অতুলবাবু বললেন, তা শেষ পর্যন্ত তাহলে আশ্চর্য হব না মাস্টারমশাই। এদিকে দিন দিন যায় যেরকম বাজার পড়ছে, তাতে সদরন্দর কিছুই আর থাকবে ভেবেছেন? কিন্তু ওই দেবেশ চাটুর্যে, ওই যিনি পরের বাড়ির চাল চলন নিয়ে টিটকিরি দেন, শেষকালে তার মেয়েরই এই কাণ্ড। না মশাই, আমাদের পাড়া গায়ে আমরা বেশ আছি। এই আপনাদের মতো শহরে এমন কেলেঙ্কারি সেখানে হয় না। ছি 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 ছি। কথার মাঝখানে ভূপতিবাবু এলেন, বাজার থেকে ফিরছেন। বাজারটা ভূপতিবাবু নিজের হাতেই করেন। পছন্দ মতো জিনিস নিজে বাজারে না গেলে আসে না। তিনি বললেন, কার কথা বলছেন ম্যানেজার বাবু? ওই আমাদের দেবেশ চাটুর্যের মেয়ের? অতুলবাবু বললেন, মেয়েটা শুনলাম বহুদিন থেকে ছেলেটার সঙ্গে মেলামেশা করত, এতদিন কেউ টের পায়নি। ভূপতিবাবু বললেন, আমি শুনলাম ছেলেটারই দোষ। ওই ছেলেটা নাকি অমনি সব বাড়িতে ঢুকে বেশ দুদিনেই মা মাসি পাতিয়ে নিতে পারে, মেয়েদের পশম কিনে দেয়, আবার বায়োস্কোপও দেখায় নিজের পয়সা খরচ করে। অতুলবাবু বললেন, হোক ছেলেটা খারাপ, তা বলে মেয়েটা কি বলে নিজের বাপ মাকে ছেড়ে চলে যাবে? আমার নিজের মেয়ে হলে আমি তো চুলের মুঠি ধরে। এই বলে উত্তেজিতভাবে গড়গড়ায় টান দিতে লাগলেন। ভূপতিবাবু বললেন, আপনি ম্যানেজার বাবু কেবল মেয়েটারই দোষ দেখলেন, কিন্তু মেয়েদের হলো গিয়ে নরম মন। তা না হলে হিন্দু সমাজে অত বিধিনিষেধ রয়েছেই বা কেন? কিন্তু আমি বলি ছেলেটাকে ওই বাড়িতে ঢুকতে দেওয়াটাই অন্যায় হয়েছে দেবেশবাবুর। অতুলবাবু বললেন, দেবেশবাবু অফিসে যাবেন নাকি বাড়িতে বসে মেয়ে পাহারা দেবেন? কিন্তু দেবেশবাবুর স্ত্রী, তিনি তো সেকালের মেয়ে। আলোচনার বিষয়বস্তু কিছুই বুঝতে পারছিলেন না সদানন্দবাবু, কিন্তু তবু যেটুকু বুঝতে পারলেন তাতে যেন কেমন বিমর্ষ হয়ে পড়লেন। যাই হয়ে যাক, হয়তোবা কোথাও বিরাট একটা সামাজিক অন্যায় ঘটে গেছে। চটি ঘষতে ঘষতে শশধর এলো, এসেই সিঁড়িতে বসে পড়ল। বললে, সব শুনে এলো ম্যানেজার বাবু। ভূপতিবাবু উদ্গ্রীব হয়ে বললেন, কি কি শুনে এলে শশধর? অতুলবাবুরও আগ্রহ কম ছিল না, তা মুখরোচক খবরই বটে। শুষ্ক মেষজীবনে খবর কাগজে দুই একটা নারী হরণের কাহিনী, পাড়ায় দুই একটা পরিচিত মেয়ের কেলেঙ্কারির ঘটনা তবু রোমাঞ্চের আস্বাদ আনে। যুদ্ধের বাজারে কলকাতার সমাজ প্রায় নারী বর্জিত। ইভাকুয়েশনে কলকাতা একেবারে ফাঁকা হয়ে গেছে। মাসান্তে কিংবা সপ্তাহান্তে একবার এরা দেশের মাটিতে পা দিয়ে পরিজন পরিবারের পরিবেশে উপবাসী মনকে তৃপ্ত করে আসে। শশধর, ভূপতিবাবু, অতুলবাবু তখন সেই রহস্যময়ীর অন্তর্ধান কাহিনী নিয়ে গবেষণায় ব্যস্ত। অতুলবাবু বলছেন, আমি শুনলাম নাকি দেবেশবাবুর স্ত্রী কদিন ধরে কিছু খাচ্ছেন না, দিনরাত কান্নাকাটি করছেন। শশধর বললেন, তা কে বললে আপনাকে? আমি শুনলাম দেবেশবাবুর স্ত্রী নাকি অনিচ্ছে ছিল না, তাই মেয়েটাই পালিয়ে গেছে বাবার ভয়ে। ভূপতিবাবু বললেন, আরে না না, ওই যত নষ্টের গড়া ওই ছেলেটা। দেখেননি, লম্বা পাজামা পরে, রুক্ষ রুক্ষ চুল, হাতে কী সব কাগজপত্র নিয়ে ঘুরে বেড়াতো। ওরা সাংঘাতিক ছেলে মশাই। সদানন্দবাবু উঠে পড়ে রান্নাঘরের দিকে গেলেন। বললেন, ঠাকুর, ভাত হয়েছে? ভাত খেয়ে উঠে সদানন্দবাবু বেরিয়ে আসছিলেন। একটা কিছু বন্দোবস্ত করতে হবে। আবার তো একে একে সবাই কলকাতায় ফিরে আসছে, কতদিনই বা আর সকলকে বাইরে রাখা যায়?
এইবার মৃন্ময়ীর স্বাস্থ্যটা ভালো হয়েছে, এবার নিশ্চয়ই ফিরে আসা যাবে। আর তাছাড়া অর্থ ব্যয়ের তো পরিসীমা নেই, অনেক দেনাও হয়ে গেছে। সিংজি অবশ্য তাগাদা দেয় না, তার তো টাকা ধার দেওয়াই ব্যবসা, কিন্তু সুদও তো দিতে হচ্ছে মাসে মাসে। পান্নালালরাও শীঘ্রই ফিরে আসছে, আরও 2-1 ছাত্রও ফিরে আসবে লিখেছে। তখন অবশ্য আবার কিছু হাতে আসতে পারে। তবু যে দেনাটা হয়ে গেছে তা যে কেমন করে শোধ করবেন, আর কতদিনেই বা শোধ করতে পারবেন কে জানে। পান্নালালেরা ফিরে আসবার আগেই জিনিসপত্র আবার সমস্ত সবজি বাগানের বাড়িতে নিয়ে আসতে হবে। এই ট্রেনে ওঠা, বাড়ি বদলানো, এই সমস্ত কাজ যেন তার মাথায় বজ্রাঘাত হয়। আজকাল সময় মতো দাঁড়িয়েও কামানো, ধোপার বাড়ি কাপড় দেওয়া, তাই মনে পড়ে না ঠিক করে। আর ভালো লাগে না এই দিনগুলো। সুরুচিদের অনেক দিন দেখেননি, কবে যে আবার সব আসবে, সেই আগেকার মতো আবার সেই রাত্রে একসঙ্গে সভা করা। তখন শেখর ছিল, বেশ লাগতো তিনজনে। শেখরের কথা অনেক দিন পর মনে পড়ল। কোথায় যে গেল, একটা চিঠি দিলেও তো পারত সে। আর চিঠি যদি বা সে দিয়েও থাকে, তাহলে সবজি বাগানের বাড়ির ঠিকানাতেই নিশ্চয় দিয়েছে। সুতরাং সে চিঠি তিনি আর কি করে পাবেন? কতদিন সবজি বাগানের বাড়িতেই যাননি সদানন্দবাবু। ওই বাড়িতে ঢুকতে আর ভালো লাগে না তার, তালা চাবি দিয়েই পড়ে আছে। সুরুচিরা না এলে ওই বাড়িতে আর মন টিকবে না। সদানন্দবাবুর মনে হয় সুরুচিরা চলে যাওয়ার পর কয় মাসে যেন তার বয়সটা অনেকটা বেড়ে গেছে। মাঝে মাঝে মনে হয় যেন বেশি দিন আর বাঁচবেন না। তা শেষ পর্যন্ত সিংজির কাছে গিয়ে আবার হাত পাততে হলো। ভোরবেলা তার পুজো আহ্নিক খাওয়া দাওয়া হয়ে যায়। সিংজি তখন নিজের কাজে বেরোবার বন্দোবস্ত করছিল। সদানন্দবাবু বললেন, শখানেক টাকা আমায় দিতে হবে সিংজি। সিংজি অবশ্য প্রস্তুতি থাকেন সব সময়, দ্বিধা করেন না। মাস্টার সাহেবকে বিশ্বাস না করবার কোনো কারণ নেই। তবু সদানন্দবাবু নিজেই যেন কেমন কুণ্ঠিত হয়ে থাকেন। ধার যাওয়া মাত্রই তো হাত পাতা, সে তো ভিক্ষেরই সামিল। বলেন, টাকা আমি তোমার শিগগিরই শোধ করে দেব সিংজি, এই স্কুলের মাইনেটা পেলেই। চক্রধরপুর গেলে কিছু সঙ্গে করে নিয়ে যেতে হবে, সামনে পুজো আসছে। সুরুচি ওদের কাপড় একখানা করে অন্তত নিয়ে যাওয়া উচিত। এই কমাসের মধ্যে কিছুই আর পাঠানো হয়নি ওদের। আর তাছাড়া গত কমাস ধরেই তো যাবার চেষ্টা করছেন, একটা না একটা বাধা আসছেই। হঠাৎই ট্রাম বাস বন্ধ হয়ে যায় এক একদিন, তখন আবার ভয় হয়। ভয় হয় যদি গণ্ডগোল বাড়ে, গুলি চালায় পুলিশ। রাস্তার মধ্যে তখন কে কোথায় কাকে দেখে। কাপড় কিনতে যাবার পথে ভোলানাথের সঙ্গে দেখা। ভোলানাথই পেছন থেকে ডাকে, ও সদানন্দবাবু, সদানন্দবাবু। সদানন্দবাবু ভোলানাথকে দেখে অবাক হয়ে গেলেন। বললেন, এ তোমারই দোকান নাকি ভোলানাথ? ভোলানাথ চালের দোকান করেছে, বহুদিন আগে সরকারি অফিসে চাকরি চলে যায় তার। খেতেই পায় না এমনই অবস্থা হয়েছিল। সদানন্দবাবু বাড়িতে থাকতে দিয়ে হাত খরচ দিয়ে উপোসের হাত থেকে বাঁচিয়েছিলেন। তারপর সে দেশে চলে গিয়েছিল। ভোলানাথ সেই কথা জীবনে ভুলতে পারবে না। মৃন্ময়ী নিজের হাতে সাবান কাচা করে দিয়েছিলেন তার কাপড়। কারমঙ্গল হয়েছিল ভোলানাথের, মৃন্ময়ী তখন সেবা করেছিলেন। সদানন্দবাবু বললেন, খুব ভালো হয়েছে, এইতেই তোমার উন্নতি হবে দেখো। সৎভাবে ব্যবসা করলে তার কোনো মান নেই, এটি মনে রেখো ভোলানাথ। ভোলানাথ গদির ওপর জোর করে বসিয়ে খাতির করলে, বললে, আপনাদের আশীর্বাদই আমার মূলধন মাস্টারমশাই। আমার এখান থেকে চাল টাল নেবেন আপনি। আমার মেয়ে টেয়েরা সবাই বাইরে গেছে, তবে যে মেসে খাচ্ছি এখন সেখানে মাসে মাসে অনেক চাল লাগে, সে তোমার এখান থেকেই নিতে বলবো। সদানন্দবাবু বললেন, বাইরের কোন জেলা থেকে চাল আনে ভোলানাথ, নানান বস্তায় হরেক রকমের চাল সাজিয়ে রেখেছে। 2-একটা নমুনাও দেখালে। সদানন্দবাবু এসব কিছুই বোঝেন না, কিন্তু সুখী হলেন তিনি। ভোলানাথ ব্যবসায় উন্নতি করুক, বড় হোক, আশীর্বাদ করে উৎসাহ দিয়ে উঠে পড়লেন।
সন্ধেবেলা ট্রেন। পছন্দ করে কাপড় কেনা বড় শক্ত। দোকানদারই পছন্দ করে দিলে কাপড়গুলো। একখানা টিকিটও কিনে নিলেন ফেরবার পথে। আগে একটা খবর দিলে ভালো হতো। অচেনা জায়গা, বাছাটা খুঁজে নিতে পারবেন কি না কে জানে। তা হোক, ঠিকানাটা তো সঙ্গেই আছে। অতুলবাবু বললেন, তা শেষ পর্যন্ত আপনার যাওয়া হলো মাস্টারমশাই? সদানন্দবাবু সে কথাই মনে হলো। শেষ পর্যন্ত যে আজ তার যাওয়া হবে তা কে জানত। কত মাস পর আবার সকলের সঙ্গে দেখা হবে। এইবার গিয়ে সকলকে তিনি নিয়ে আসবেন। অনেক দিন হয়ে গেল। সবাই যেমন ভয় পাইয়ে দিয়েছিল, কই কিছুই তো হলো না। মিছিমিছি অনেকগুলো টাকা খরচ হয়ে গেল। হঠাৎ তাকে দেখে সবাই খুব অবাক হয়ে যাবে। যা হোক, কলকাতা ফিরে এসে আবার সেই একসঙ্গে থাকা, এক সংসারের নিবিড় পরিবেষ্টনীতে। মেসের জীবন কেমন যেন ছন্ন ছাড়া বলে মনে হয় তার কাছে। ট্রামের এক প্রান্তে বসেছিলেন সদানন্দবাবু। পাশেই রেখেছিলেন সুটকেসটা আর একটা বিছানার বান্ডিল। ট্রেন ছাড়বে 8টায়, তবু একটু আগে আগেই বেরিয়েছেন। হঠাৎই সমস্ত কলকাতা চকিত সচকিত হয়ে উঠল। সবাই চমকে ওঠে। তীব্র একটানা শব্দ বায়ুমণ্ডল বিদীর্ণ করে আকাশমুখী হয়ে চারিদিকে কেঁপে কেঁপে ফেটে পড়তে লাগল। ট্রামটাও থেমে গেছে। দুপাশে দোকানপাট নিমেষের মধ্যে দরজা বন্ধ করে দিয়েছে। মুহূর্তে অন্ধকার হয়ে উঠেছে চারিদিক। লোকজন যে যেদিকে পারে পালাচ্ছে। শব্দটা তখনও একটানা কেঁপে কেঁপে বেজে চলেছে। কালান্তক প্রলয়ের সূচনা হলো বুঝি। এ তারই আহ্বান। ভয় শিউরে উঠল শরীর। সাইরেন, সাইরেন! আর সকলের সঙ্গে সঙ্গে সদানন্দবাবুও সুটকেসটা আর বিছানার বান্ডিলটা নিয়ে ট্রাম থেকে নেমে পড়লেন। দুই পাশে বাড়ির দরজা জানালা সব বন্ধ। আশ্রয় নেবার জায়গা কোথাও নেই। এতগুলো লোক দাঁড়াবেই বা কোথায়? একটা পানের দোকানে টিনের চালের নিচে একটুখানি জায়গা ছিল। আরও 4-5 জন লোক সেখানে আগের থাকতেই মাথা গলিয়েছে। ব্যতিব্যস্ত হয়ে ওঠেন সদানন্দবাবু। মারোয়ারির বিরাট বাড়িটার কোলাপসেবল গেটটা বন্ধ হয়ে গেছে। জনকতক নিরুপায় হয়ে ফুটপাতের ওপরেই দাঁড়িয়ে রইল। খানিক দূরে একটা খাবারের দোকানের ভেতরে তখনও কিছু ফাঁকা জায়গা ছিল। সদানন্দবাবু সেখানে গিয়ে ঢুকলেন। অতি মন্থর মুহূর্তের পদধ্বনি। মাথার ওপর দিয়ে কয়েকটা এরোপ্লেনের গোঙানি কানে আসে। পাশের বাড়ির তেতালা জানালা থেকে কে যেন জ্বলন্ত সিগারেটের টুকরোটা রাস্তায় ছুঁড়ে ফেললে। অনন্তকালের প্রবাহ যেন হঠাৎ কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে দাঁড়িয়ে এইখানে ঘাড় ফিরিয়ে পেছন দিকে চেয়ে দেখলে। এই পটভূমিকায় সদানন্দবাবু যেন হতবুদ্ধি হয়ে গেছেন। এক্ষুনি যে স্টেশন থেকে তার ট্রেন ছাড়বার কথা, আজ যে তার আর ট্রেন পাবার আশা সুদূর পড়া হতো, সে কথা তার মনেই এলো না। মনে হলো যেন বহু আশঙ্কিত দিনে এসে গেছেন, আর রক্ষা নাই। এবার রাখালবাবুর কথাই বুঝি সত্যি হলো। কলকাতার একখানা বাড়ির একখানা ইঁটও আর আস্ত থাকবে না। যত শীঘ্র এখান থেকে এই দেশ ছেড়ে চলে যাওয়া যায় ততই মঙ্গল। দরকার নেই তার এখানে। আবার যুদ্ধ থেমে গেলে তিনি আসবেন। এ কলকাতা নয়, এ যেন আজ মৃত্যু তীর্থ। অপমৃত্যু হবে এইখানে থাকলে। এখনই যে সদানন্দবাবুর অনেক কাজ বাকি, এখনই যে বাঁচতে হবে তাকে। সেই ভয়াবহ আবহাওয়ার মধ্যে অতি সন্তর্পণে তিনি সেইখানে দাঁড়িয়ে নিজের হৃৎস্পন্দন শুনতে লাগলেন। সাইরেন তখন থেমে গেছে, কিন্তু সেই একটানা বীভৎস তীব্র শব্দের রেশ যেন তখনও বায়ুমণ্ডলে ভেসে বেড়াচ্ছে। শহরের শান্ত বাতাসে যেন বারুদের গন্ধ। পরের দিন সদানন্দবাবু যখন চক্রধরপুরে পৌঁছলেন, তখন রাত 10টা বেজে গেছে। এদেশে অল্প অল্প শীত পড়তে শুরু হয়েছে। সারাদিন ট্রেনে কিছুই খাওয়া হয়নি। আর একটু হলেই কাপড়ের বান্ডিলটা ফুলে ট্রেনের কামরায় ফেলে আসছিলেন। কিন্তু প্ল্যাটফর্মে নেমে দিশেহারা হয়ে পড়লেন তিনি। প্ল্যাটফর্মের পেছনে বড় বড় গাছে সারি। লোকের তেমন ভিড় নেই। কুলি নিয়ে রেলের হোটেলের দিকে গেলেন। ম্যানেজারবাবু তখনও প্ল্যাটফর্মের ওপর খদ্দেরের আশায় দাঁড়িয়েছিলেন। সদানন্দবাবুকে দেখে এগিয়ে এলেন। বললেন, খাবেন না কি স্যার? সদানন্দবাবু জানালেন তিনি খাবেন না। তারপর ম্যানেজারবাবুকে জিজ্ঞেস করলেন, এইখানে তারা নিকেতন বাড়িটা কত দূর হবে? ম্যানেজারবাবু বললেন, বাইরে রিক্সা করে নিন, এই সোজা দক্ষিণ মুখও চলে যান,
তারপর রাঁচি রোডে পড়ে পশ্চিম দিকে গিয়ে। সহজ করে বুঝিয়ে দিলেন ম্যানেজারবাবু কোথা দিয়ে গিয়ে কোন রাস্তা ধরে চললে তারা নিকেতন পাওয়া যাবে। ধন্যবাদ দিয়ে সদানন্দবাবু রাস্তায় এসে রিক্সা নিলেন। দুপাশে বড় বড় গাছের সারি, চমৎকার একরকম গন্ধ নাকে আসছে। দুই পাশের কোয়ার্টারগুলো অন্ধকার, শুধু রাস্তায় কয়েকটা আলো অনেক উঁচুতে জ্বলছে। ঠিক পথে চলছেন কিনা কে জানে। রাস্তায় লোক চলাচলও কম। যদি সমস্ত রাতই এমনই নিরুদ্দেশের মতো সারা শহরে ঘুরতে থাকেন, তখন হয়তো স্টেশনেই আবার ফিরে আসতে হবে। রাত্রিটার মতো ওয়েটিং রুমের মধ্যেই কাটাবেন, তারপর সকালবেলা দিনের আলোয় ঠিকানাটা খুঁজে নিতে পারবেন। একটা রাস্তার মাথায় এসেই মুশকিলে পড়তে হলো। এইবার পশ্চিম দিকে যেতে বলে দিয়েছিলেন হোটেলের ম্যানেজার বাবু। এক ভদ্রলোককে দেখে সদানন্দবাবু জিজ্ঞেস করলেন, তারা নিকেতনটা এখানে কোন দিকে বলতে পারেন? ভদ্রলোক বললেন, ওই খানিক দূরে গিয়ে বাঁকের মুখেই বাগানওয়ালা বাড়িটার পাশেই তারা নিকেতন। নির্দেশটা বুঝি রিক্সাওয়ালা বুঝে নিলেন। রিক্সাওয়ালার ওপর বসে সদানন্দবাবু যেন কেমন অস্বস্তি বোধ করতে লাগলো। অনেকদিন পর আবার সকলের সঙ্গে দেখা হবে। সুরুচিরা সবাই খুব অবাক হয়ে যাবে নিশ্চয়ই। একটা খবর দিয়ে আসলেই তো ভালো হতো, কিন্তু তার যে আশা হয়েছে শেষ পর্যন্ত, এটাই তো যথেষ্ট। কত বাধা অতিক্রম করে তবে আসা। কাল তো রাস্তায় বেরিয়েও আসা হয়নি, আর শেষ পর্যন্ত সাইরেন বেজে সমস্ত বিপর্যস্ত করে দিলে। কিন্তু মিন্ময়ীও তো একটা চিঠি দিতে পারত। কলকাতা শহরের বিপর্যয়ের মধ্যে তার দিন যে কেমন করে কেটেছে, এ তো কেবল তিনিই জানেন। সে যাই হোক, এইখানেই এখন কিছুদিন তার শান্তিতেই কাটবে। চারিদিকের আবহাওয়া দেখে বেশ ভালো বলে মনে হলো। বেশ ফাঁকা জায়গাটা এদিক। রিক্সার উপর সোজা হয়ে বসলেন সদানন্দবাবু। যুদ্ধের আবহাওয়ার বাইরে এটাই উপযুক্ত জায়গা। এখানে সাইরেনের উপদ্রব থেকে জীবনমুক্ত। এখানে কিছুদিন থাকতে পারলে স্বাস্থ্যটাও তার ফিরে যাবে আবার। কিন্তু বেশি দিনও থাকবার উপায় নেই। এখানে কে তাকে বসিয়ে খাওয়াবে? এত বড় সংসার তার মাথায়, তার কি আর চুপচাপ বিশ্রাম করলে চলবে নাকি? এত রাত্রে দরজা ঠেলার শব্দ পেয়ে হয়তো সবাই ভয় পাবে। হয়তো সুরুচি আসবে দরজা খুলতে, কিংবা গিরিবালা। মৃন্ময়ী হয়তো সন্ধ্যাবেলাতেই শুয়ে পড়েছে। কিন্তু সত্যি সত্যি তারা নিকেতনের দরজায় গিয়ে যখন কড়া নাড়লেন সদানন্দবাবু, কারোর কোনো শব্দ পাওয়া গেল না, যেন বাড়িতে জনপ্রাণী কেউ নেই। অবাক হয়ে গেলেন তিনি। আতঙ্ক হলো মনে মনে। অনেকক্ষণ ডাকবার পর ভেতর থেকে গিরিবালার গলা শোনা গেল। কে? সদানন্দবাবু উত্তর দিলেন, আমি। সঙ্গে সঙ্গে দরজা খুলে দিয়ে গিরিবালা এক তীব্র আর্তনাদে চিৎকার করে উঠলেন। হাউ হাউ করে কান্না। চক্রধরপুরের নিশীথ রাত্রি হঠাৎ সচকিত হয়ে উঠল বেদনার্ত ক্রন্দনের রোলে। ক্রন্দনরত গিরিবালা সেখানেই মেঝের ওপর বসে পড়লেন। সদানন্দবাবু হতবুদ্ধি হয়ে গেছেন। কি হলো তার সংসারে? তবে কি? কিন্তু কোনো সম্ভাবনাই তার কল্পনায় স্থান পেতে চাইলে না। সারাদিনের ট্রেন যাত্রা শেষে এ কী অমঙ্গল ঘোষণা! গিরিবালার শোকচ্ছন্ন মূর্তির দিকে অপলক দৃষ্টিতে সদানন্দবাবু চেয়ে রইলেন। কি হলো? হলোটা কি? আর কাকেই বা প্রশ্ন করবেন? কে বা উত্তর দেবে? সেইখানে সেই অন্ধকার ঘরের দরজার ভেতর দাঁড়িয়ে সদানন্দবাবু যেন চরম কোনো বিপর্যয়ের বার্তা শোনবার জন্য প্রস্তুত করতে লাগলেন নিজের মনকে। নিঝুম নিশুতি রাত। সেই রাত্রের পটভূমিকায় গিরিবালা শোকার্ত চিৎকার, কোন এক অজ্ঞাত কিন্তু অপরিহার্য বিপদের আশঙ্কায় শিউরে উঠতে লাগলেন তিনি। প্রশ্ন করতেও আতঙ্ক হয়। মাথাটা আবার টনটন করে উঠল। হাতের কাপড়ের বান্ডিলটা টপ করে আচমকা পড়ে গেল হাত থেকে। সদানন্দবাবু সাহস করে প্রশ্ন করলেন, সুরুচি? সুরুচি কোথায়? কিন্তু প্রশ্ন করা বৃথা। ওপাশে একটা ঘর দেখা যাচ্ছে। সদানন্দবাবু সাহস করে সেই ঘরের দিকে গেলেন। ঘরের এক কোণে একটা হারিকেন থেকে অস্পষ্ট আলো আসছে। সদানন্দবাবু দেখলেন বিছানার ওপর বসে আছে সুরুচি।
আর বিছানার ওপর ঘুমিয়ে আছে একটা ছোট্ট শিশু। সুরুচি এক দৃষ্টে চেয়ে আছে দেয়ালের দিকে। সদানন্দবাবু স্বপ্নাবেষ্টিত মতো ডাকলেন, রুচি। সুরুচি মুখ ফিরিয়ে সদানন্দবাবুর দিকে একবার দেখলে, তারপর আবার দেওয়ালের দিকে দৃষ্টি নিবদ্ধ করল। সুরুচির দৃষ্টি দেখে কিছুই বুঝতে পারলেন না সদানন্দবাবু। তবে কি তবে কি? সদানন্দবাবু আবার বাইরের ঘরে এসে দাঁড়ালেন। গিরিবালার কণ্ঠস্বর তখন ক্লান্তিতে আচ্ছন্ন হয়ে এসেছে। গঙ্গানির মতো একরকম করুণ আর্ত শব্দ বেরোচ্ছে তার গলা থেকে। সদানন্দবাবুকে দেখে গিরিবালা আরেকবার উচ্ছ্বসিত হয়ে উঠলেন। তুই আরেকদিন আগে এলে দেখতে পেতিস সদা, তোকে খবর দিতে পর্যন্ত সময় পাইনি। কে জানতো এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে। আজ সকালেই টেলিগ্রাম করেছি তোকে। কান্নায় বোবা হয়ে এলো গিরিবালার কণ্ঠস্বর। এতক্ষণে সদানন্দবাবু যেন উপলব্ধি করতে পারলেন। এ বড় মর্মান্তিক উপলব্ধি। একটা অস্পষ্ট চাপা বুক ফাটা আরতি তারও বুক ভেদ করে যেন বাইরে আসতে চাইলে। তিনি দুই হাতে মাথাটা চেপে ধরলেন। এক্ষুনি যেন পড়ে যেতেন তিনি। তারপর হঠাৎ তার নিজেরই অজ্ঞাতে জলের শিশিটার জন্য কোটের পকেটে হাত ঢুকিয়ে দিলেন। দিনগুলো যেন অর্থহীন। কোনো মানেই হয় না ওই সূর্যোদয় আর সূর্যাস্তের। একটার পর একটা দিন যায়। অনন্তকালের অক্ষয় ভাণ্ডারে তাদের সঞ্চয় ভারী হয়ে আসে। আর এইখানে সদানন্দবাবুর চোখের সামনে একটা একটা করে পাতা ঝরে যায় শাল গাছটায়। মাঠের ঘাসের ওপর শুকনো পাতার ভিড় জমে ওঠে। আর দেখতে দেখতে সন্ধে হয়ে আসে কখন কখন যে রাঁচি রোডের তেলের বাতিগুলো অন্ধকারে টিমটিম করে জ্বলে ওঠে। সকাল থেকে সন্ধে, যেন কয়েক বছরের অন্ধ পরিক্রমা ওই কটি ঘণ্টাতেই শেষ হয়ে যায়। বারান্দায় একটা ইজি চেয়ারে বসে সদানন্দবাবুর সকাল বিকেল সন্ধে সব একাকার হয়ে যায়। প্রথম যেদিন এখানে এসেছিলেন সে আজ কতদিন হয়ে গেল, তবু এখানকার মাটির সঙ্গে কেমন যেন জড়িয়ে গেছেন। এক একদিন নদীর ধারে যেখানে শ্মশান, সেইখানে গিয়ে দাঁড়িয়ে থাকেন। কয়েকটা পোড়ো কাঠের টুকরো, ভাঙা কলসি, একটা কাঁচা বাঁশের খণ্ড, কাছেই একটা বেদি বাঁধানো। অশ্বত্থ গাছের তলায় বসে থাকেন। আস্তে আস্তে ওই পাহাড়টার ওপর থেকে এলোমেলো হাওয়া আসে। কানের পাশ দিয়ে শো শো শব্দ করে অশ্বত্থ গাছের পাতাগুলো কাঁপিয়ে চলে যায়। কখনো পুলের ওপর দিয়ে দুম দুম শব্দ করতে করতে ট্রেন চলে গেল। তারপর ফেরবার পথে কখনো স্টেশনে গিয়ে হয়তোবা একটা খবরের কাগজ কিনে নিয়ে ফিরে আসেন। অনেকদিন মাঝরাত্রে ঘুম ভেঙে গিয়ে চিৎকার করে ওঠেন, কে কে কে? মনে হয় অন্ধকার বায়ুমণ্ডল ভেদ করে একটা অস্পষ্ট মূর্তি যেন তার বিছানার কাছে এগিয়ে আসছে। খাওয়ার সামনে বসে সেদিন গিরিবালা বললেন, আর কতদিন এখানে থাকবো সদা, এবার কলকাতায় ফিরি চল। কিন্তু ফিরে না গেলেই যেন তার ভালো হয়। এখানকার মাটির সঙ্গে যেন আত্মীয়তার যোগাযোগ হয়ে গেছে। কলকাতায় ফিরে যাবার কথা মনে হলেই মনটা যেন খাঁ খাঁ করে ওঠে। এইখানে আসবার দিন মিন্ময়ীর একটা কথা মনে পড়ে গেল সদানন্দবাবুর। বহুদিনের একটা ফটো নিয়ে দেখিয়েছিলেন। মিন্ময়ী ফটোটা দেখিয়ে বলেছিলেন, তুমি বড্ড বদলে গিয়েছ। এইবার কলকাতায় ফিরলে একজন কমে যাবে, দীর্ঘদিনের সুখ দুঃখের জীবন সঙ্গিনী। সে আর সঙ্গে থাকবে না। এই একটি লোকের অভাবই যেন সদানন্দবাবুর ব্যক্তিসত্তাকে মহাশূন্যের মধ্যে ছুড়ে দিয়েছে। কোনো দিকে কোনো আশ্রয় নেই, অবলম্বন নেই। চারিদিকে কেবলই শূন্য, এক অসীম শূন্য, অন্তহীন নিঃসম্বল অনুভূতি। দক্ষিণের রোয়াকে ছোট ছেলেটাকে রোদে শুইয়ে রাখেন গিরিবালা। উদ্দেশ্যহীনভাবে আকাশের দিকে মুখ তুলে সে পা ছুঁড়তে থাকে। ছোট্ট শিশু। সদানন্দবাবুর সহানুভূতিতে সমস্ত অন্তরটা ভিজে আসে। তার মনে হয় জন্মের সঙ্গে সঙ্গে মায়ের মমতা থেকে যে বঞ্চিত হল, তারই বুঝি এই নির্বাক প্রতিবাদ।
হাত পা ছুঁড়ে তাই বুঝি সে আকাশের দেবতার কাছে বারবার অভিযোগ জানাচ্ছে। একবার হয়তোবা চিৎকার করে কেঁদে ওঠে। তখনই সুরুচি ছুটে আসে। সুরুচি এলেই চুপ করে যায়। সুরুচি খোকার সমস্ত ভার নিয়েছে। গিরিবালা খোকার নাম দিয়েছে লক্ষ্মীকান্ত। সদানন্দবাবুর ওই নাম পছন্দ হয় না। তিনি বলেন, ওর নাম পার্থ। যদি বেঁচে থাকে একদিন পার্থর মতোই কর্মনিষ্ঠায়, ত্যাগে, বীরত্বে মহান হয়ে উঠবে। কিন্তু কেউই যখন কাছে থাকে না, সুরুচি একলা খোকার দিকে এক দৃষ্টে চেয়ে থাকে। অপূর্ব সুন্দর লাগে খোকার মুখ। সুরুচি খোকার নাম দিয়েছে উদয়। দুর্যোগ রাত্রির অন্ধকারে আলোর বাণী নিয়ে যার আবির্ভাব হলো, তার উদয় স্মরণীয় বৈকি। খোকার মুখের দিকে চেয়ে সুরুচির অনেক কথা মনে পড়ে যায়, কিন্তু সঙ্গে সঙ্গে অনেক সমস্যাও চোখের সামনে ভেসে ওঠে। গিরিবালাও যেন কেমন হয়ে গেছেন। সংসারের সমস্ত অপরিহার্য কাজের অবসরে তিনি আবার তার গীতা নিয়ে বসেন। নিজের স্বামীপুত্রের মৃত্যুর পর ওই গীতার মধ্যেই তিনি শান্তি খুঁজেছিলেন। আর আজ মৃন্ময়ীর মৃত্যুর পরেও মনে হলো ও ছাড়া তার আর গতি নেই। সেই দিন সদানন্দবাবু যখন সন্ধ্যাবেলা দু একটা জিনিসপত্র কিনতে বাইরে বেরিয়ে গেছেন, সুরুচি পাশের ঘরে মশারির ভেতরে খোকাকে নিয়ে শুয়ে আছে। তখন রান্নাঘরের কাজ তাড়াতাড়ি সেরে নিয়ে গিরিবালা গীতা নিয়ে বসলেন। মনে হলো মিছিমিছি তিনি জড়িয়ে আছেন সংসারে। যত তিনি সমস্ত বন্ধন থেকে মুক্ত হতে চাইছেন, তত যেন আরোই জড়িয়ে পড়ছেন বন্ধনের মধ্যে। সেদিন আবার বসলেন কাগজ কলম নিয়ে চিঠি লিখতে। ভাসুরপোকে লিখলেন কাশি যাবার ব্যবস্থা করে দিতে। সুরুচি আর সদাকে কলকাতায় রেখে এইবার তিনি কাশি গিয়ে বাস করবেন। এইবার থেকে তার জীবন বিশ্বনাথের পায়ের তলাতেই অতিবাহিত করবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ। খুব তাড়াতাড়ি আসছি নতুন আরেকটি পর্ব নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন। আমার গল্প পাঠ যদি আপনাদের পছন্দ হয়, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। কমেন্ট করে জানান গল্পটি কেমন লাগছে। তাহলে আজকের মতো আসি। নমস্কার।